আসসালামু আলাইকুম। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং আমাদের গরিবের পাঠশালা টিমের পক্ষ থেকে রেগুলার আয়োজনে ফ্রি ক্লাসগুলো রেগুলার দেখতেছো, তাদেরকে আজকের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। এবং আজকের এই ক্লাসে আমরা সাধারণ জ্ঞানের ৮ নম্বর ক্লাস নিয়ে তোমাদের প্রিন্স ভাইয়া থাকছে। আজকের এই ক্লাসের মধ্য দিয়ে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালে আসা কিছু প্রশ্ন অ্যানালাইসিস এবং যে প্রশ্নগুলো আগামীতে আসতে পারে এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে কথা বলবে তোমাদের প্রিন্স ভাইয়া। তোমরা প্রথমেই আমাদেরকে একটু জানাও আমাদের সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা এবং আমাদেরকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, একটু জানাই ভাই। আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা এবং আমাদেরকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা প্রথমেই একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবা যে ভাই আমাদের ক্লাসটি কিন্তু জাস্ট টাইমে শুরু হয়ে গেছে, জাস্ট 2-3 মিনিট একটু লেট হয়ে গেছে। এবং ক্লাসে যারা রেগুলার করতেছো তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলি ভাইয়া, যেহেতু জিকেটা একটা খুবই বড় টপিক, এখানে আসলে কোনো সিলেবাস আইডেন্টিফাই করা যায় না। এক্ষেত্রে ক্লাস করার মাধ্যমে তুমি যে বিষয়টা ক্লিয়ার হবা, তোমার কোন অংশটুকু পড়া উচিত আর কোন অংশটুকু তুমি বাদ দিতে পারবা, এই আইডিয়াটা কিন্তু তোমার চলে আসবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা বলেন? সব কিছু ক্লিয়ার? আমরা খুব দ্রুতই আলোচনায় চলে যাব। আমি প্রথমেই তোমরা একটু বন্ধুবান্ধবদের মেনশন করে দিবা, আর আমি আমাদের ক্লাসটি আমাদের মেসেঞ্জার এবং যে টেলিগ্রাম গ্রুপ আছে একটু ক্লাসটি শেয়ার দিয়ে আসতেছি, তোমরা একটু সকলেই বন্ধুবান্ধবদের জানিয়ে দাও। আমাদের এখানে আজকে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে প্রতিটা প্রশ্নই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা কিন্তু দাগানো স্লাইডটা কালেক্ট করে নিও। তাই আমি আর থাকতেছি না, কথাবার্তা হবে তোমাদের প্রিন্স ভাইয়ের সাথে। আজকে আগামীকাল ইংরেজি ক্লাস নিয়ে ইনশাল্লাহ আমি হাজির হচ্ছি। আজকে তোমরা তাহলে সকলেই ভালো থেকো। তোমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির বাংলা, ইংরেজি এবং জিকের সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাস প্রত্যেক দিন চলমান। শুধু ভাইয়াদের জন্য দোয়া রাখো যাতে আমরা সুস্থ থাকি। আল্লাহ হাফিজ। হাই, কী অবস্থা সবার? আমি তানভীর আহমেদ প্রিন্স, আছি গরিবের পাঠশালা থেকে, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা কথা বলব বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলোর সলিউশন, তথ্যপত্র এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে। এই প্রশ্নগুলো সবগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। কিছু প্রশ্ন আমি একটু অন্যভাবে দিয়েছি, একটু মডিফাই করে দিয়েছি যেন তোমরা এইসব বুঝতে পারো এবং এই অপশনসগুলো যেন তোমাদের খুব ভালোভাবে জানা হয়ে থাকে, সেজন্য আমি তোমাদের কিছু এক্সট্রা তোমাদেরকে দিয়েছি অপশনগুলোতে। চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। এখানে আমরা প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছি, সাবমেরিন কেবল প্রকল্প কোন মন্ত্রণালয়ের অধীনে? সাবমেরিন কেবল প্রকল্প কোন মন্ত্রণালয়ের অধীনে? সাবমেরিন কেবল প্রকল্প কোন মন্ত্রণালয়ের অধীনে? সাবমেরিন কেবল কিন্তু বলা হয়েছে, সাবমেরিন কেবল বলা হয়েছে। বাংলাদেশ সাবমেরিন কেবল কয়টা? 2টা। একটা হচ্ছে সি মি উই 4, আরেকটি হচ্ছে সি মি উই 5। ঠিক আছে, এই দুটো হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল। এই দুটির যে প্রকল্প আছে এটি কোন মন্ত্রণালয়ের অধীনে? অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়। আচ্ছা, এটার পূর্ণরূপটি হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ 4 এবং আরেকটি হচ্ছে 5। ঠিক আছে, তাহলে তোমরা অ্যান্সার করো, সাবমেরিন কেবল প্রকল্প কোন মন্ত্রণালয়ের অধীনে? অনেকে অ্যান্সার দিচ্ছ, তৌফিক সি, সামান্তা জুই সি, ফরহান লাবিব সি, আজিজুল ইসলাম সি। আচ্ছা, সবাই সঠিক অ্যান্সারই দিচ্ছ। আচ্ছা, আরেকটি হচ্ছে বাংলাদেশের সাবমেরিন, এখানে বলা হয়েছে কেবল, আরেকটি বিষয় হচ্ছে সাবমেরিন। ঠিক আছে, একটি হচ্ছে কেবল, সেটি টেলিযোগাযোগ করার জন্য, আরেকটি হচ্ছে তোমার সামরিক ক্ষেত্রে ব্যবহার করার জন্য। সামরিক ক্ষেত্রে ব্যবহার করার জন্য দুটি সাবমেরিন আছে বাংলাদেশে, সেই দুইটি হচ্ছে জয়যাত্রা ও নবযাত্রা। এই দুইটি চীন থেকে আমদানি করা হয়েছিল।
চীন থেকে। আচ্ছা, এখানে আমরা অর্থ মন্ত্রণালয় দেখতে পাচ্ছি। অর্থ মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা হচ্ছেন সালেউদ্দিন আহমেদ। সালেউদ্দিন আহমেদ। আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন আসিফ নজরুল। আসিফ নজরুল। ডাক ও টেলিযোগাযোগের উপদেষ্টা হচ্ছেন নাহিদ ইসলাম। এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন মাহবুব। ঠিক আছে, তাহলে সাবমেরিন কেবল বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের অধীনে? সেটি হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। কোন মন্ত্রণালয়? ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। সি নাম্বার, অ্যান্সার হচ্ছে সি নাম্বার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। বাংলাদেশের উত্তরে কোনটি অবস্থিত? বাংলাদেশের উত্তরে কোনটি অবস্থিত? ভারতের যে 5টি রাজ্য আছে বাংলাদেশের সাথে ঘেঁষা, সেই 5টি রাজ্য কোনটি? এখানে 4টি আছে, আরেকটি হচ্ছে কোনটা? মেঘালয়। আরেকটি কোনটি? মেঘালয়। এই 5টি রাজ্য আছে বাংলাদেশের, ভারতের যে রাজ্যগুলো আছে বাংলাদেশের সাথে সম্পর্কযুক্ত, এখানে রয়েছে 5টি। এই 5টি হচ্ছে মেঘালয়, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে, এই 5টি। এই 5টির মধ্যে উত্তরে অবস্থিত কোনটি? বাংলাদেশের উত্তরে অবস্থিত কোনটি? আনসার করো। বাংলাদেশের উত্তরে অবস্থিত কোনটি? পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। ভারতের মোট 5টি রাজ্য বাংলাদেশের সাথে সম্পর্কযুক্ত, সেটি হচ্ছে মেঘালয়, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে, আমরা যদি বাংলাদেশের ম্যাপটা একটু আঁকতে চেষ্টা করি, অত আঁকতে ভালো পারবো না, তবে এইরকম কিছুটা। ঠিক আছে, এটা যদি বাংলাদেশের মানচিত্র ধরি, এই দিক থেকে ঠিক এই দিকটা পর্যন্ত হচ্ছে পশ্চিমবঙ্গ, এই দিকটা হচ্ছে তোমার, এই দিকটা হচ্ছে মেঘালয়, এই দিকটা হচ্ছে আসাম, এটা হচ্ছে ত্রিপুরা, এটা হচ্ছে মিজোরাম, একটু মিজোরাম, এটি হচ্ছে মায়ানমার, এটি বঙ্গোপসাগর। তাহলে বলো বাংলাদেশের উত্তরে অবস্থিত কোনটি? বাংলাদেশের উত্তরে অবস্থিত কোনটি? বাংলাদেশের উত্তরে অবস্থিত কোনটি? যেহেতু এখানে মেঘালয় নাই, মেঘালয় এখানে যেহেতু অপশনে নাই, তাহলে উত্তর হবে কি? আসাম। উত্তর হবে কোনটি? আসাম। তাহলে বাংলাদেশের উত্তরে অবস্থিত কোনটি? সেটির উত্তর হবে আসাম। যদি মেঘালয় থাকতো এখানে, তাহলে মেঘালয় অ্যান্সার হইতো। ঠিক আছে, এটি বাংলাদেশের ম্যাপ। এই দিক থেকে এটা পর্যন্ত পশ্চিমবঙ্গ, এটা মেঘালয়, আসাম, এই মাঝটুকু অর্থাৎ সিলেট এবং চট্টগ্রামের মাঝে যে অংশটুকু আছে, এই জায়গাটুকু হচ্ছে ত্রিপুরা, এর পাশে মিজোরাম এবং এর শেষে আছে মায়ানমার। তাহলে বাংলাদেশের উত্তরে কোনটি অবস্থিত? উত্তর হবে আসাম। পরবর্তী কোশ্চেনে চলে যাই। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? আনসার করো। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? 10 এপ্রিল, মুজিবনগর সরকার গঠিত হয়। চার কি বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। 7 মার্চ শেখ মুজিবের ভাষণ।
আর 2রা মার্চ হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস। জাতীয় পতাকা দিবস এটি কে করেন? এই জাতীয় পতাকা উত্তোলন কে করেন? আসম আব্দুর রউফ। কে করেন? আসম আব্দুর রউফ। আসম আব্দুর রউফ। এখানে সংবিধানের ক্ষেত্রে, অর্থাৎ সংবিধানের ক্ষেত্রে 4টা ওয়ার্ড তোমরা খুব ভালোভাবে মনে রাখবা। 4টি ওয়ার্ডের মধ্যে একটি হচ্ছে ড্রাফট বা খসড়া, একটি হচ্ছে গৃহীত হওয়া, একটি হচ্ছে কার্যকর হওয়া। ঠিক আছে, এখানে প্রথমে যদি আমরা শব্দটা দেখি ড্রাফট বা খসড়া, সংবিধান খসড়া করা হয় 12 অক্টোবর 1972 সালে। গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে এবং কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। এই শব্দগুলো, এই সংখ্যাগুলো বা এই তথ্যগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবা। অর্থাৎ সংবিধান কবে খসড়া প্রণয়ন করা হয়, কবে এটার কার্যকর হয়, কবে গৃহীত হয়, এই বিষয়গুলো এখানে খুব ইম্পর্টেন্ট। 4 নভেম্বর হচ্ছে সংবিধান দিবস। 4 নভেম্বর সংবিধান দিবস। পতাকা দিবস হচ্ছে 2রা মার্চ, পতাকা দিবস। আর মুজিবনগর সরকার শপথ বাক্য পাঠ করে কত সালে, কত তারিখে? 17 এপ্রিল। শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। কে পাঠ করান? অধ্যাপক ইউসুফ আলী। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন আছে বাংলাদেশ কত সালে প্রথম শান্তিরক্ষী মিশনে যোগ দেয়? বাংলাদেশ কত সালে প্রথম শান্তিরক্ষী মিশনে যোগ দেয়? আনসার করো তোমরা। বাংলাদেশ কত সালে প্রথম শান্তিরক্ষী মিশনে যোগ দেয়? আলবি ভাই কিভাবে পড়লে দাবিতে চান্স? ভাই জুনিয়রে কেন আপনি অপমানিত করছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলবি ভাই, থ্যাংক ইউ। আলবি ভাই উত্তর করেন। উত্তর করেন আর মিরপুর গেলে আমাকে একটু কাচ্চি খাওয়াবেন, ঠিক আছে? এখানে আছে বাংলাদেশ কত সালে প্রথম শান্তিরক্ষী মিশনে যোগ দেয়? 1973 সালে, 77 সালে, 81 সালে, 88 সালে। ও তোমরা শুধু দেখি সবাই পারছো। আজিল ইসলাম, এলাহি, কাত, ফরহান লাবিব সবাই উত্তর করছো। আচ্ছা, 1973 সালে বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচন হয়। 7 মার্চ 1973 সালে প্রথম সংসদ নির্বাচন হয়। প্রথম সংসদ নির্বাচন হয়। প্রথম সংসদ নির্বাচন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম কত তারিখে বা কত সালে অনুষ্ঠিত হয়? সেটি হচ্ছে 7 মার্চ 1973 সালে। এরপর 77 সালে জিয়াউর রহমান ক্ষমতা নেয়। জিয়াউর রহমান প্রেসিডেন্সি লাভ করে। প্রেসিডেন্সি লাভ করে। 81 সালে আব্দুস সাত্তার, বিচারপতি আব্দুস সাত্তার প্রেসিডেন্সি লাভ করে। আর 1988 সালে বাংলাদেশ প্রথম শান্তিরক্ষী মিশনে তার সৈন্য পাঠায়। শান্তিরক্ষী মিশনে প্রথম তার সৈন্য পাঠায়। এই 88 সালটা আরো অনেক কারণে গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে সংবিধানের 8ম সংশোধনী। 8ম সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমেই ঢাকা থেকে অর্থাৎ ঢাকাতে নিয়ে আসা হয়। অর্থাৎ বানানটা ঢাকাতে নিয়ে আসা হয়। এরপর ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করা হয়। এরপর রবিবারের ছুটিকে, অর্থাৎ আগে বাংলাদেশে রবিবার ছিল সাপ্তাহিক ছুটি, এই ছুটিকে রবিবার থেকে শুক্রবারে নিয়ে আসা হয়। এইরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ চেঞ্জগুলো 8ম সংশোধনীতে নেওয়া হয়। কত সংশোধনী? 8ম সংশোধনী। বাংলাদেশে এই পর্যন্ত যে 16-17টি সংশোধনী হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনী হচ্ছে 8ম সংশোধনী। তাহলে ইসলামকে রাষ্ট্রধর্ম গ্রহণ, এরপরে ঢাকা থেকে ঢাকা, এরপরে সাপ্তাহিক ছুটি, এইসব সব কিছুই
পরিবর্তন করা হয় 8ম সংশোধনীর মাধ্যমে। এখানে সিরাতুল মুনতাহা, সামান্তা জুহি, ইলাহি, কাদ, আজিলুল ইসলাম সবাই সঠিক উত্তর দিয়েছে, তোমাদেরকে ধন্যবাদ। পরের কোশ্চেন, জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? তোমরা যদি উত্তর করতে না পারো, তোমরা যদি উত্তরটা তোমাদের না জানাও থাকে, তাহলে তোমরা উত্তর করো। ইট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ ইফ ইউ কমেন্ট অ্যান্ড ইউ মেক মিস্টেক। যদি তোমরা মিস্টেকগুলো মেক করো, তাহলে তোমরা সলভগুলো করতে পারবা। জাতিসংঘের পতাকায় কোন দুইটি রং আছে? সবুজ লাল, সাদা নীল, লাল সাদা, নীল হলুদ, কোন দুটি রং আছে বলো? বা জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? জাতিসংঘের পতাকায় কোন দুইটি রং আছে বলো? জাতিসংঘের পতাকায় কোন দুইটি রং আছে? জাতিসংঘের পতাকা মোটামুটি এরকম, অর্থাৎ এখানে এটা বিশ্ব মানচিত্র। বিশ্ব মানচিত্রের এইদিকে দুটো জলপাই পাতা, আঁকতে পারতেছি না, মোটামুটি এরকমই আর কি, জলপাই পাতা। এটা নীল রং এবং এর সাথে আছে তোমার সাদা রং, অর্থাৎ জাতিসংঘের পতাকায় আছে নীল এবং সাদা রং, সাদা এবং নীল রং। ঠিক আছে, অ্যান্সার কি? সাদা এবং নীল। সবাই দেখি ভালোই অ্যান্সার দিচ্ছে। ফারহান লাবিব, আজিজুল ইসলাম, তৌফিক, সিরাতুল মুনতাহা, জুহি, ইলাহি, আজিজুল ইসলাম সবাই সঠিক উত্তর দিয়েছে, বাহ, ভালোই তো। পরের কোশ্চেন, পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? আনসার করো। পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? চীন এবং ভারতকে পৃথক করেছে দুটি লাইন। একটি হচ্ছে ম্যাকমোহন লাইন, আরেকটি হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। কোন দুটি লাইন? দুইটি, একটি হচ্ছে ম্যাকমোহন লাইন আর একটি হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই ম্যাকমোহন লাইনটি আছে তোমার ভারতের অরুণাচল প্রদেশ থেকে ঠিক ভুটানের আগ পর্যন্ত, অর্থাৎ অরুণাচল প্রদেশ থেকে ভুটান পর্যন্ত ভারত এবং চীনের যে সীমান্তটা আছে, এই সীমান্তের নামটি হচ্ছে ম্যাকমোহন লাইন। এবং ভুটানের আরেক প্রান্ত থেকে কাশ্মীর পর্যন্ত ভারত এবং চীনের যে লাইনটি আছে, সেই লাইনটির নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে ভারত এবং চীনের দুটি লাইনে বিভক্ত, সেটি হচ্ছে একটি ম্যাকমোহন লাইন আর একটি হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ভারত পাকিস্তানকে পৃথক করেছে লাইন অফ কন্ট্রোল। তাহলে চীনের সাথে লাইনটির নাম কি হচ্ছে? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর পাকিস্তানের সাথে লাইনটির নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। চীনের সাথে লাইনটির নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এবং পাকিস্তানের সাথে লাইনটির নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে পৃথক করেছে মালাক্কা প্রণালী। পৃথক করেছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে, আর সংযুক্ত করেছে দুইটি সাগরকে, একটি হচ্ছে জাভা সাগর আর একটি হচ্ছে দক্ষিণ চীন সাগর। কোন দুটি সাগর? একটি হচ্ছে জাভা সাগর আর একটি হচ্ছে দক্ষিণ চীন সাগর। এই জাভা সাগরটি আন্দামান সাগরের অন্তর্ভুক্ত। কোন সাগর? আন্দামান। মানচিত্র হলে ভালোভাবে বুঝিয়ে দিতে পারতাম। আন্দামান সাগরের অন্তর্ভুক্ত জাভা সাগর, এবং পৃথক করেছে মালাক্কা প্রণালী পৃথক করেছে জাভা সাগর এবং দক্ষিণ চীন সাগরকে, এবং অর্থাৎ এই দুটি সাগরকে একত্র করেছে এবং পৃথক করেছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে। তাহলে পৃথক করেছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে এবং একত্র করেছে জাভা সাগর এবং দক্ষিণ চীন সাগর। আচ্ছা, প্রণালীর বিষয়টা হচ্ছে, প্রণালী একটি সরু একটা জলপথ যেটি দুইটি মহাদেশকে, দুইটি ভূখণ্ডকে, মাটির ভূখণ্ডকে পৃথক করবে এবং দুইটি জলসীমাকে একত্র করবে। প্রণালীর কাজ কি? এটি একটি সরু একটি পানির পথ
যেটি দুটি ভূখণ্ডকে আলাদা করবে এবং দুটি সাগর বা মহাসাগরকে একত্রিত করবে। এখানে যে দুটি ভূখণ্ডকে আলাদা করেছে সেটি হচ্ছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, এবং যে দুইটি সাগরকে বা মহাসাগরকে একত্র করেছে সেটি হচ্ছে জাভা সাগর, যেটি আন্দামান সাগরের অন্তর্ভুক্ত, আর একটি হচ্ছে দক্ষিণ চীন সাগর। ঠিক আছে, দক্ষিণ চীন সাগর। আর ভারতকে পৃথক করেছে, ভারত শ্রীলঙ্কা পৃথক করেছে পক প্রণালী। কোনটি? পক প্রণালী। আনসার দিচ্ছ সি। তোমাদের এটা তো সিদ্ধাতুল মুনতাহা এবং কাত দুইজন সঠিক আনসার দিয়েছো। থ্যাংক ইউ তোমাদেরকে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন, বসফরাস প্রণালী পৃথক করেছে কোন দুটিকে? বসফরাস প্রণালী পৃথক করেছে কোন দুটিকে? ইউরোপ এশিয়া, আফ্রিকা ইউরোপ, ইরান সৌদি আরব, ইন্দোনেশিয়া মালয়েশিয়া, কোন দুটিকে? বসফরাস প্রণালী, আচ্ছা আমি একটু বলে দিই, বসফরাস প্রণালী এটি হচ্ছে তুরস্কে একটি বসফরাস প্রণালী। কোথায়? তুরস্কে। তোমরা এখন বলো বসফরাস প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? ইউরোপ এশিয়া, আফ্রিকা ইউরোপ, ইরান সৌদি আরব, ইন্দোনেশিয়া মালয়েশিয়া, কোন দুইটিকে পৃথক করেছে বসফরাস প্রণালী? ইউরোপ এশিয়া, আফ্রিকা ইউরোপ, ইরান সৌদি আরব, ইন্দোনেশিয়া মালয়েশিয়া। আচ্ছা, ইন্দোনেশিয়া মালয়েশিয়াকে কে মালাক্কা প্রণালী পৃথক করেছে। ইরান সৌদি আরবকে পৃথক করেছে পারস্য সাগর। একটু ম্যাপটা যদি দেখি ইরান সৌদি আরবের বিষয়টাতে, এটা ধরো ভারতীয় উপমহাদেশ, এর পাশেই পাকিস্তান, এর পাশে আফগানিস্তান, এর পাশেই ইরান, এর পাশে হচ্ছে তোমার এইটা হচ্ছে পারস্য সাগর, এই দিকটাতে হচ্ছে সৌদি আরব, এই নিচে হচ্ছে ইয়েমেন, এর পাশে হচ্ছে লোহিত সাগর। জিওপলিটিক্স পড়ার জন্য এই ম্যাপগুলো তোমাদের অনেক ইম্পর্টেন্ট। জিওপলিটিক্স পড়াশোনার জন্য ম্যাপকে অবশ্যই মাথায় রাখতে হবে। সিদ্ধাতুল মুনতাহা ইস্তাম্বুলকে আলাদা করেছে। এখানে বলা হয়েছে কোন দুটি মহাদেশকে, এখানে মহাদেশ বা দেশকে বলা হয়েছে। ইস্তাম্বুল শহর সেটা তো আমরা জানি। আনসার করো যে এই চারটির মধ্যে কোনটিকে পৃথক করেছে? ইউরোপ এশিয়া, আফ্রিকা ইউরোপ, ইরান সৌদি আরব, না ইন্দোনেশিয়া মালয়েশিয়া? ইন্দোনেশিয়া মালয়েশিয়াকে পৃথক করেছে মালাক্কা প্রণালী। ইরান সৌদি আরবকে পৃথক করেছে পারস্য সাগর বা পার্সিয়ান গালফ। আফ্রিকা ইউরোপকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। কোনটি? জিব্রাল্টার প্রণালী। গত ক্লাসে আমি বলেছিলাম জিব্রাল্টার প্রণালী কার নামে নামকরণ করা হয়? বলো, আনসার করো। জিব্রাল্টার প্রণালী কার নামে নামকরণ করা হয়? জিব্রাল্টার প্রণালী কার নামে নামকরণ করা হয়? কোন ব্যক্তির নামে জিব্রাল্টার প্রণালীর নামকরণ করা হয়? আনসার করো। জিব্রাল্টার প্রণালীর নামকরণ করা হয় তারিক বিন জিয়াদের নামে। তারিক বিন জিয়াদ। তিনি জাহাজ থেকে যে পাহাড়ের পাদদেশে নেমেছিলেন, ওই পাহাড়ের পাদদেশটাকে বলা হচ্ছে জিবাল আত তারিক, অর্থাৎ তারিকের এটা পাহাড়। সেখান থেকে জিব্রাল্টার প্রণালী নামটা এসেছে। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা এবং ইউরোপকে। একদিকে স্পেন, আরেকদিকে হচ্ছে তোমার রাবাত। একদিকে স্পেন আর একদিকে হচ্ছে কি রাবাত। তাহলে বসফরাস প্রণালী পৃথক করেছে ইউরোপ এবং এশিয়াকে পৃথক করেছে কি বসফরাস প্রণালী। এটি হচ্ছে ইস্তাম্বুল নদীর উপরে। ইস্তাম্বুল কোন নদী? ইস্তাম্বুল। এই নদীর পশ্চিমটা হচ্ছে ইউরোপ এবং পূর্ব দিকটা হচ্ছে এশিয়া। আচ্ছা, সিদ্ধাতুল মুনতাহা বাহ, কৃষ্ণ সাগর ও মর্মরা সাগরকে এক করেছে। ঠিক আছে, কৃষ্ণ সাগর এবং মর্মরা সাগরকে কোন
প্রণালীটি এক করেছে সেটি হচ্ছে বসফরাস প্রণালী। মুমতানা হাবিব সাবা, ওয়াও, থ্যাংক ইউ মাই ওয়ান। সাবা, তোমার উপস্থাপনা কেমন চলছে? অ্যাঙ্করিং কেমন করছো বর্তমানে? এখানে তারপরে আছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? এর আগে খুব সম্ভবত আজিজুল ইসলাম বলেছিল যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান, কিন্তু এই কোশ্চেনটা ঠিক 2013-14 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে এসেছিল। এটির উত্তর কিন্তু দ্বিতীয় হিসেবে কিন্তু এসেছিল ভুটান। ঠিক আছে, উত্তরটা কিন্তু ভুটান, অর্থাৎ প্রথম স্বীকৃতি দিয়েছিল ভারত, প্রথম স্বীকৃতি দিয়েছিল ভারত, আর ভুটান দ্বিতীয় স্বীকৃতি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে এসেছে যে দ্বিতীয় স্বীকৃতি দানকারী দেশ কোনটি, আর তারা উত্তর দিয়েছে যে এটার উত্তরটা হচ্ছে ভুটান। ঠিক আছে, গত ক্লাসে তুমি বলেছিলে যে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান। ভুটান দ্বিতীয় স্বীকৃতি দানকারী দেশ নয়, প্রথম স্বীকৃতিকারী দেশ ভুটান নয়, সেটি হচ্ছে দ্বিতীয় স্বীকৃতি দানকারী দেশ। আর সেনেগাল হচ্ছে প্রথম আফ্রিকান এবং মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। সেনেগাল আফ্রিকান এবং মুসলিম কান্ট্রি হিসেবে প্রথম স্বীকৃতি দেয়। আর চীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী সর্বশেষ দেশটি হচ্ছে চীন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী সর্বশেষ দেশটি হচ্ছে চীন। কত তারিখে স্বীকৃতি দেয়? 31 আগস্ট 1975 সালে। সবচেয়ে মজার বিষয় আরেকটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, অর্থাৎ 15 আগস্ট 1975 সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয় কে? সৌদি আরব। তাহলে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী শেষ দেশ হচ্ছে কে? চীন। আর শেখ মুজিবুর রহমান মৃত্যুর দিনে যে দেশটি বাংলাদেশকে স্বীকৃতি দেয় সেই দেশটির নাম হচ্ছে সৌদি আরব। ভারত হচ্ছে প্রথম স্বীকৃতি দানকারী দেশ, ভুটান হচ্ছে দ্বিতীয় স্বীকৃতি দানকারী দেশ, চীন হচ্ছে সর্বশেষ স্বীকৃতি দানকারী দেশ, এবং সেনেগাল হচ্ছে প্রথম আফ্রিকান এবং মুসলিম দেশ যেটি বাংলাদেশকে স্বীকৃতি দেয়। সাবা প্রোগ্রাম হলে ইনভাইটেড হবে, ঠিক আছে, ইনভাইট কইরো, যাবো ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ। এর পরের কোশ্চেনটি আছে, কোন আদিবাসী সম্প্রদায় মাতৃতান্ত্রিক? কোন আদিবাসী সম্প্রদায় মাতৃতান্ত্রিক? কোন আদিবাসী সম্প্রদায় মাতৃতান্ত্রিক? আনসার করো। গারো, পাঙ্গন, সাঁওতাল, চাকমা। কোন আদিবাসী সম্প্রদায়টি মাতৃতান্ত্রিক? গারোরা বসবাস করে কোথায়? গারো পাহাড়, সেটি হচ্ছে ময়মনসিংহ। পাঙ্গনরা হচ্ছে মুসলিম আদিবাসী, এদের বসবাস হচ্ছে সিলেট বিভাগে। সাঁওতালরা সবচেয়ে বেশি আছে দিনাজপুর এবং রংপুরে, আর চাকমারা হচ্ছে রাঙ্গামাটিতে। একটা কথা বলে রাখি, দিনাজপুর এবং রংপুর বাংলাদেশের যে 64টা জেলা আছে, এই 64টা জেলার মধ্যে সবচেয়ে প্রিয় শহর হচ্ছে আমার দুইটা, একটি হচ্ছে দিনাজপুর, একটি হচ্ছে রংপুর। আচ্ছা, অ্যান্সার করেছো সিদ্ধাতুল মুনতাহা এলআই, অ্যান্সার করেছো গারো। হ্যাঁ, সঠিক উত্তর গারো। এখানে যে 4টি আদিবাসী নাম বলা হয়েছে, এদের মধ্যে মাতৃতান্ত্রিক আদিবাসী হচ্ছে গারোরা। আমরা পরের কোশ্চেনে চলে যাই। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধাকে? বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধাকে? বীর প্রতীক ফারহান লাবী ও সিদ্ধাতুল মুনতাহা এলআই সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। এরপরে আছে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে? জাহানারা ইমাম, কাপন বিবি, ফেরদৌসী প্রিয় ভাসিনী, তারমান বিবি, কে? বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধাকে? এখানে জাহানারা ইমামকে বলা হয় শহীদ জননী। এনার একটি বই আছে, সেটির নাম কি? ৭১-এর দিনগুলি। খুব সম্ভবত ক্লাস 10-এ ছিল না?
কাকন বিবি ইনি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা। ইনি সর্বশেষ গেজেটেড একজন নারী মুক্তিযোদ্ধা, ফেরদৌসী প্রিয়বাসিনী সর্বশেষ গেজেট প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা। সর্বশেষ গেজেট প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা। তাহলে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধাকে, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধাকে? এলাহি ডি, সিদ্ধাতুল মুনতাহা, তারামন বিবি, তৌফিক সি। অ্যান্সার হবে তারামন বিবি। আনসার কি? তারামন বিবি। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা এখানে আছেন, তিনি হচ্ছেন তারামন বিবি। পরের কোশ্চেন, আরব বসন্ত শুরু হয় কোথায়? বাগদাদে, রাবাতে, তিউনিসে, কায়রোতে। আরব বসন্ত শুরু হয় কোথায়? আরব বসন্ত শুরু হয় কোথায়? বাগদাদে, রাবাতে, তিউনিসে, কায়রোতে। কোথায়? আরব বসন্ত শুরু হয় কোথায়? বাগদাদে, রাবাতে, তিউনিসে, কায়রোতে। কোথায়? বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী, রাবাত হচ্ছে মরক্কোর রাজধানী, মরক্কো। আচ্ছা, ওখানে একটু ভুলে গেছিলাম, সেটি হচ্ছে জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী এটি পৃথক করেছে মরক্কো, অর্থাৎ রাবাত মরক্কো এবং স্পেনকে। অর্থাৎ মরক্কো হচ্ছে একটি আফ্রিকার কান্ট্রি এবং স্পেন হচ্ছে একটি ইউরোপিয়ান কান্ট্রি। এই দুটি দেশকে, অর্থাৎ এই দুটি ভূখণ্ডকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে, এই প্রণালীটির নাম কি? জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে মরক্কো এবং স্পেনকে। তিউনিস হচ্ছে তিউনিসিয়ার রাজধানী, তিউনিসিয়ার রাজধানী কি? তিউনিস। আর কায়রো হচ্ছে মিশরের রাজধানী। তাহলে বলো, আরব বসন্ত শুরু হয় কোথায়? বাগদাদে, রাবাতে, তিউনিসে, কায়রোতে। কোথায়? আরব বসন্ত শুরু হয় কোথায়? আরব বসন্ত কোথায় শুরু হয়? লিখুন ভাই আপনি, ঠিক আছে। আচ্ছা, আরব বসন্ত শুরু হয় কোথায়? বাগদাদে, রাবাতে, তিউনিসে, কায়রোতে। কোথায়? তিউনিসে। আরব বসন্ত শুরু হয় কোথায়? তিউনিসে। তিউনিস কোন দেশের রাজধানী? সেটি হচ্ছে তিউনিসিয়ার রাজধানী। আরব বসন্ত শুরু হয় ডিসেম্বর 2010-এ, ঠিক আছে। আর এটি বেগবান হয় 2011 সালে, এবং শুরু হয় ডিসেম্বর 2010-এ। আরব বসন্ত কি? আরব অঞ্চলের, অর্থাৎ পুরো মিডল ইস্টের যেসব স্বৈরশাসকরা আছে, এই স্বৈরশাসন সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই, আরববাসীদের যে লড়াই, সেটিকে বলা হয় কি? আরব বসন্ত বা আরব স্প্রিং। এটি শুরু হয় 2010 সালের ডিসেম্বর মাসে, বেগবান হয় 2011 সালে এবং শুরু হয় তিউনিস, যার রাজধানী, যেটির রাজধানী হচ্ছে তিউনিসিয়ার। পরের কোশ্চেন, আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? লিখন ভাই, আমার সাথে মজা নিয়েন না। পরবর্তী কোশ্চেন, আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? আনসার করো। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? ইরাক, তুরস্ক, ইয়েমেন, সিরিয়া। ইরাকের গুরুত্বপূর্ণ শহরগুলো হচ্ছে বাগদাদ, মসুল। তুরস্কের গুরুত্বপূর্ণ শহর হচ্ছে আঙ্কারা। ইস্তাম্বুল। ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহর হচ্ছে সানা, এডেন।
সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর হচ্ছে ইদলিব, দামেস্ক, ইংরেজিতে যেটাকে বলা হয় দামাস্কাস, এবং আলেপ্পো। আলেপ্পো, তাহলে আলেপ্পো কোন দেশের অবস্থিত? সেটি হচ্ছে সিরিয়া। আলেপ্পো কোন দেশে অবস্থিত? সেটি হচ্ছে সিরিয়া। সঠিক উত্তর দিয়েছ ফারহান লাবিব। তৌফিক আমার সাথে একটা ছবি তুলতে চান, তাহলে আপনি তো আমার রুমেই থাকেন, একটা তুলতেই তো পারেন। আর না, এখনই চলে আসেন, একটা তুলি এখনই। লিখন ভাই আসেন, আপনার সাথে একটা ছবি তুলি, আসেন। এরপরের কোশ্চেন, বগালেক কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জ, বান্দরবান, নাটোর, মৌলভীবাজার। বগালেক কোথায় অবস্থিত? সুনামগঞ্জ, বান্দরবান, নাটোর, মৌলভীবাজার। বগালেক কোথায় অবস্থিত? সুনামগঞ্জ, বান্দরবান, নাটোর, মৌলভীবাজার। বগালেক কোথায় অবস্থিত? সুনামগঞ্জ, বান্দরবান, নাটোর, মৌলভীবাজার। সুনামগঞ্জে কোনটি অবস্থিত? টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর। বান্দরবানে অবস্থিত বগালেক। নাটোরে অবস্থিত চলনবিল। চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আত্রাই নদী। এটি 3টি জেলাকে স্পর্শ করেছে চলনবিল। সেই জেলাগুলো হচ্ছে নাটোর, পাবনা, সিরাজগঞ্জ। জেলাগুলো কি? নাটোর, পাবনা, সিরাজগঞ্জ। আর মৌলভীবাজারে আছে কুলাউড়া পাহাড়, মাধবকুণ্ড জলপ্রপাত। তাহলে ফারহান লাবিব, আজিজুল ইসলাম, সিদ্ধাতুল মুনতাহা আনসার করেছে বি, বান্দরবান। তাহলে উত্তর হবে কি? বান্দরবান। বগালেক কোন জেলায় অবস্থিত? সেটি হচ্ছে কি? বান্দরবান। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ঠান্ডা পানির ঝর্ণা কোথায় অবস্থিত? ঠান্ডা পানির ঝর্ণা কোথায় অবস্থিত? তোমাদের সাথে তো দেখাই হচ্ছে না, সবসময় বোর্ডের দিকে ফিরে থাকি। ঠান্ডা পানির ঝর্ণা কোথায় অবস্থিত? আচ্ছা, এর সাথে অ্যান্সার দিবা গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত। ঠান্ডা পানির ঝর্ণা কোথায় অবস্থিত এবং গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত? আনসার করো সবাই, এগুলো আমি আগেই পড়িয়েছিলাম। ঠান্ডা পানির ঝর্ণা কোথায় অবস্থিত? সিলেট, কক্সবাজার, সীতাকুণ্ড, রাঙ্গামাটি। ঠান্ডা পানির ঝর্ণা কোথায় অবস্থিত? আনসার করো। গরম পানির ঝর্ণা অবস্থিত সীতাকুণ্ড। গরম পানির ঝর্ণা। কোথায় অবস্থিত? সীতাকুণ্ডে একবার গিয়েছিলাম। সীতাকুণ্ডে উঠতে বেশ ভালোই প্যারা দেয়। এক হাতে নিয়েছিলাম একটা পানির বোতল, আর এক হাতে নিয়েছিলাম একটা জুসের বোতল। একবার এই হাত দিয়ে একবার চুমুক দেই, একবার এইখানে একবার চুমুক দেই। বেশ ভালোই কষ্টদায়ক। গরম পানির ঝর্ণা সীতাকুণ্ডে অবস্থিত। কক্সবাজারে অবস্থিত ঠান্ডা পানির ঝর্ণা। ঠান্ডা পানির ঝর্ণাটির নাম কি? হিমছড়ি। কোথায় অবস্থিত ঠান্ডা পানির ঝর্ণা? হিমছড়িতে, কক্সবাজার। এটি কি? ঠান্ডা পানির ঝর্ণা। এটি হচ্ছে ঠান্ডা। আর গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত? সীতাকুণ্ডে। কোথায় অবস্থিত? সীতাকুণ্ডে। পরবর্তী কোশ্চেন, 360 আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে? 360 আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে? সিদ্ধাতুল মুনতাহা, আজিজুল ইসলাম, তৌফিক সঠিক উত্তর দিয়েছে, তোমাদেরকে ধন্যবাদ। এরপর বলো, 360 আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে? 360 আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে? চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, বরিশাল। অ্যান্সার তো সঠিক দিচ্ছ, বলো এবার। 12 আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে?
বলো 12 আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে? আচ্ছা 360 আউলিয়ার দেশ বুঝলাম, এবার 12 আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে বলো? ফারহান লাবিব, আজিজুল ইসলাম, ইলাহি, সিরাজুল মুনতাহা, তৌফিক, সবাই সঠিক উত্তর দিয়ে আসছো, তোমাদেরকে ধন্যবাদ। এর সাথে সাথে তোমরা এটাও বলো যে 12 আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে? 12 আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে বলো? এই চারটার মধ্যে অ্যান্সার, চারটার মধ্যেই। ক 12 চট্টগ্রাম, ঠিক আছে। চট্টগ্রাম হচ্ছে 12 আউলিয়ার দেশ, 12। সিলেট হচ্ছে 360 আউলিয়ার দেশ। ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব নাম হচ্ছে কি? ত্রিপুরা। ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা। এবং বরিশালকে বলা হয় বাংলার খাদ্য ভাণ্ডার, খাদ্য ভাণ্ডার। তাহলে 12 আউলিয়ার দেশ হচ্ছে চট্টগ্রাম, 360 আউলিয়ার দেশ হচ্ছে কি? সিলেট। বরিশালকে বলা হয় বাংলার খাদ্য ভাণ্ডার। আচ্ছা ভাইয়া, আজকে এই পর্যন্তই। তোমরা আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার দেখা হবে খুব সম্ভবত শনিবার অথবা রবিবারে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।